দ্য লাগুন পার্ট 6। লাগুনের ওপরে এটা 6 নাম্বার ক্লাস। এর আগে আমরা লাগুনের ওপরে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত 5টা পার্টে লাগুন অলরেডি কভার করেছি। আশা করছি সেই সমস্ত অংশের ভিডিওগুলি সবাই দেখেছো। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। এর আগের ক্লাসে আমরা পার্ট 5 পর্যন্ত যতদূর কভার করেছিলাম, তারপর থেকে আজকের ক্লাসে আমরা লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করব। এর আগের ক্লাসে দেখেছিলাম যে সেই হোয়াইট ম্যান আরশাতের কুটিরে পৌঁছেছিল। আরশাতের যে প্রেমিকা ডায়ামেলিন, সে মরতে বসেছে। আরশাতের কুটিরে প্রবেশ করে সে দেখলো একটা মৃতপ্রায় মহিলা, এবং সেই মহিলাটা যে মৃতপ্রায় সেই নিয়ে আরশাত কিন্তু গভীর শোকাচ্ছন্ন, এবং আরশাত যেন একদমই পাগলের মতো হয়ে গেছে। সে বাইরে বেরিয়ে এসে সেই হোয়াইট ম্যানকে জিজ্ঞেস করলো তার অবস্থা তো দেখলে সে কি মারা যাবে, এবং হোয়াইট ম্যানও সেটাই বলল যে হ্যাঁ, আমারও তাই মনে হয়, আশঙ্কা তাই করলো যে সে হয়তো মারা যাবে। এরপর হোয়াইট ম্যান সেখানে কয়েকটি কাঠের টুকরো নিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করলো যাতে না মশার কামড় তাকে খেতে হয়, এবং তারপরে সেই রিড ওয়াল মানে নল খাগড়ার সেই দেওয়াল, মানে সেই যে কুটিরের দেওয়ালে ঠেস দিয়ে সে কিন্তু মানে কুটিরের বাইরে চিন্তান্বিতভাবে বসেছিল এবং সে স্মোক করছিল। এতদূর পর্যন্ত আমরা এর আগের ক্লাসে দেখেছি। এরপরে কি হচ্ছে দেখো, আরশাদ কেম থ্রু দ্য ডোরওয়ে উইথ নয়েজলেস স্টেপস অ্যান্ড স্কোয়াটেড ডাউন বাই দ্য ফায়ার। দেখো তাহলে কুটিরের বাইরে ওই যে মাচার মতো জায়গাটা, মানে কুটিরের বাইরে যে ফাঁকা জায়গাটা জলের ওপরেই, আমি দেখিয়েছিলাম একটা পিকচার, আশা করি সবাই দেখেছো। যদি দেখেছো মনে আছে। তো সেই যে বাইরের অংশটাতে দেওয়ালে মানে সেই রিড ওয়ালে ঠেস দিয়ে বসেছিল হোয়াইট ম্যান, স্মোক করছিল থটফুললি। তো সেই সময় আরশাদও ভেতর থেকে এলো, মানে সেই লেডির কাছ থেকে এলো। এই যে বলা হচ্ছে আরশাদ কেম থ্রু দ্য ডোরওয়ে দরজার মুখের কাছ থেকে এলো। কিভাবে? নয়েজলেস স্টেপস, নিঃশব্দ পা ফেলা। স্কোয়াটেড ডাউন, উবু হয়ে বসা। তাহলে আরশাদ নিঃশব্দ পায়ে দরজার ভেতর দিয়ে বেরিয়ে এলো এবং আগুনের পাশে উবু হয়ে বসলো। এই যে স্কোয়াটেড ডাউন, উবু হয়ে বসা, উবু হয়ে বসলো বাই দ্য ফায়ার, আগুনের পাশে। দ্য হোয়াইট ম্যান মুভড হিজ আউটস্ট্রেচড লেগস আ লিটল। আউটস্ট্রেচড হচ্ছে এখানে পা ছড়িয়ে রাখা। দেখো সেই যে হোয়াইট ম্যান পাটাকে ছড়িয়ে বসেছিল, আরশাদ যখন এলো সে কি করলো, তার সেই যে ছড়িয়ে রাখা পা দুটো বা প্রসারিত পা দুটো সামান্য সরিয়ে নিল। মানে লেগস আর লিটল বলেছে, সামান্য সরিয়ে নিল। তাহলে দেখো আরশাদের চলাফেরা খুবই শান্ত হয়ে গেছে। তার মন এখন ভারাক্রান্ত আর উদ্বিগ্ন, সেই কারণেই কিন্তু এটা বলা হচ্ছে। আর আগুনের পাশে বসাটাকে এখানে একটা প্রতীক মনে করা হচ্ছে, কারণ তার প্রিয় নারী অসুস্থ অবস্থায় যেন জ্বলে উঠছে, তাই না? তাই দেখো এখানে যেন সেটারই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আরশাদের মনও ভারাক্রান্ত, উদ্বিগ্ন, সে বসলো আগুনের পাশে, ঠিক যেমন তার সেই প্রিয় নারী যে অসুস্থ অবস্থায় যেন হঠাৎ করে একটু জ্বলে উঠছে। তো এখানে বলা হচ্ছে যে শ্বেতাঙ্গ ব্যক্তিটি বা সাদা চামড়ার মানুষটা তার যে পাটা ছড়িয়ে রেখেছিল সেটা একটু সরালো, মানে এটা যেন তার সেই অস্বস্তিটাকে বোঝাচ্ছে, সেই ইমোশনালি ডিটাচ যে ঘটনাটা ঘটছে সেটা থেকে, কিন্তু তবুও যে সে যে এসে পড়েছে সেখানে যেন একটা অস্বস্তিতে ফেলেছে। শি ব্রিথস সেইড আরশাদ ইন আ লো ভয়েস। আরশাদ একটু নিচু স্বরে বলল যে সে শ্বাস নিচ্ছে। অ্যান্টিসিপেটিং দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন, শি ব্রিথস অ্যান্ড বার্নস অ্যাজ ইফ উইথ আ গ্রেট ফায়ার। অ্যান্টিসিপেটিং, আগাম বুঝে নেওয়া। আরশাদ নিচু স্বরে বলল সে শ্বাস নিচ্ছে, সে যেন আগে থেকেই প্রশ্নটা আন্দাজ করছিল। কোন প্রশ্নটা? এই যে প্রশ্নটা যে কেমন আছে এখন। দেখো এই প্রশ্নটা কার করা উচিত ছিল জানো? সেই হোয়াইট ম্যানের। যেন সে বসলো এবং বসে সে ভাবলো যে তার পাশে বসে থাকা হোয়াইট ম্যান যেন তাকে এটাই জিজ্ঞেস করতে পারে, তাই সে নিজে থেকেই বলছে, তাই এই কথাটা বলা হয়েছে অ্যান্টিসিপেটিং দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন। আগাম এইটা বুঝতে পেরে যে প্রশ্ন কি হতে পারে, সে বলল যে সে শ্বাস নিচ্ছে। সে যেন আন্দাজই করেছিল এই প্রশ্নটা। বোঝা গেছে, আরশাদ বুঝে গেছে হোয়াইট ম্যান কি জানতে চাইবে। সি ব্রিথস অ্যান্ড বার্নস অ্যাজ ইফ উইথ আ গ্রেট ফায়ার। সে শ্বাস নিচ্ছে কিন্তু যেন প্রচন্ড আগুনে সে পুড়ছে। বার্ন মানে এখানে পুড়ে যাওয়া, জ্বরের প্রতীক যদিও বার্ন কথাটা। তো একই সাথে যন্ত্রণার ক্ষেত্রেও এটা বোঝানো হচ্ছে যে সেই নারীর অবস্থা খুবই গুরুতর, জ্বরে গা পুড়ে যাচ্ছে, প্রচন্ড আগুনে যেন সে পুড়ছে, তবুও সে শ্বাস নিচ্ছে, বেঁচে এখনো সে আছে, এটাই বলছে আরশাদ সেই হোয়াইট ম্যানকে।
সেই নারীটির কন্ডিশন সম্পর্কে এসে বলছে। সে কুটির থেকে পরে এলো না, তাই। হি পজড ফর আ মোমেন্ট, দেন আস্কড ইন আ কোয়াইট ইনকিউরিয়াস টোন, টুয়ান উইল সি ডাই। এরপরে কি দেখা গেল? সি স্পিক্স নট, সি হেয়ার্স নট অ্যান্ড বার্নস। দেখো আরশাদ আরো সঙ্গে কিছু অ্যাড করেছিল যে সে কথা বলে না, কিছু শোনে না, তবুও জ্বলছে। দেখো সম্পূর্ণ অচেতন অবস্থায় এখানে বার্ন মানে ব্যবহার করা হচ্ছে সাফারিং এর অর্থে, ঠিক আছে, তীব্রতাটাকে বাড়ানোর জন্য। বার্নস মানে তার যেহেতু গা জ্বরে পুড়ে যাচ্ছে, মানে সে প্রচুর কষ্ট পাচ্ছে, সেটা বলা হচ্ছে। তাই আরশাদ বলছে সে নিঃশ্বাস নিচ্ছে, সে পুড়ছে, যেন প্রচন্ড আগুনে সে পুড়ছে, এবং সে কথা বলছে না, কিছু শুনছে না, তবুও যেন সে জ্বলছে, বার্ন, পুড়ছে। মানে বার্ন কথাটা বারবার ব্যবহার করে তার যে সেই যে কষ্ট, সেই কষ্টের গভীরতাটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো বার্ন এখানে অনেকবারই উল্লেখ করা আছে কিন্তু, তাই না? বার্ন এখানেও রয়েছে, আবারও পরের লাইন। তো হি পজড ফর আ মোমেন্ট, এর পরে সে কিছুক্ষণ কি হলো, কিছু মুহূর্তের জন্য থামলো। দেন আস্কড ইন আ কোয়াইট ইনকিউরিয়াস টোন, তারপর একটা শান্ত ইনকিউরিয়াস, কৌতূহলী, ইনকিউরিয়াস মানে কৌতূহলপূর্ণ টোন, স্বরে জিজ্ঞাসা করলো কি, টুয়ান উইল সি ডাই। টুয়ান মানে স্যার, ম্যালয় ভাষায় বলেছিলাম, সে কি মারা যাবে? দেখো এর আগেও কিন্তু একবার সে জিজ্ঞেস করেছিল হোয়াইট ম্যানকে যে টুয়ান সে কি মারা যাবে। এবারও কিন্তু তার মনের সেই যে একটা অসহায়ত্ব, আবারও সে জানতে চাইছে, শিওর হতে চাইছে, কতটা অসহায় ফিল করছে, সেটাই বোঝা যাচ্ছে তার এই প্রশ্নটার থেকে, তাই না? The white man moved his shoulders uneasily and muttered in a hesitating manner, if such is her fate. তো সেই যে হোয়াইট ম্যান, সে কি করলো? মুভড হিজ শোল্ডার্স আনইজিলি, তার কাঁধটাকে অস্বস্তির সাথে একটু মুভ করলো, নাড়ালো। অ্যান্ড মাটার্ড, ইতস্তত ভাবে, এই যে হেজিটেটিং ম্যানার বলেছে, মাটার্ড, বিড়বিড় করে বলল। কি বলল? ইফ সাচ ইজ হার ফেট। ফেট মানে ভাগ্য, যদি তার ভাগ্যে এটাই লেখা থাকে, মানে কি তার ভাগ্যে যদি এটাই লেখা থাকে তাহলে হয়তো সে মরবে, যদি মৃত্যুটাই লেখা থাকে তাহলে সে মরবে। নো টু ওয়ান সেইড আরশাদ কামলি। দেখো আরশাদ এটা শুনলো হোয়াইট ম্যান কি বলছে, তারপরে সে কি বলছে, যেই না সে শুনলো হোয়াইট ম্যান বলছে তার ভাগ্যে যদি এটাই লেখা থাকে তাহলে সে মরবে, তো সেইটা আরশাদের স্ত্রী যে বাঁচবে কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেই সাদা চামড়ার লোকটা ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়ার যে কথাটা বলল, তিনি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না বলে বললেন তাহলে এটা, তাই না? কিন্তু তার উত্তরে আরশাদ বলছে না, টুয়ান, টুয়ান মানে স্যার বা প্রভু, মানে আরশাদ শান্তভাবে বলল, এই যে সেইড আরশাদ কামলি, ইফ সাচ ইজ মাই ফেট, এই যে কথাটা বলেছে না হার ফেট, সে তখন বলল ইফ সাচ ইজ মাই ফেট, না প্রভু বা না স্যার, এটা যদি তার ভাগ্যে থাকে, কথাটা এমন নয়, কথাটা হবে যদি এটাই আমার ভাগ্য হয়, এটা বলো। মানে আরশাদ এখানে তার স্ত্রীর মৃত্যুকে নিজের ভাগ্য হিসেবে মেনে নিচ্ছে। সে বোঝাতে চাইছে যে স্ত্রীর মৃত্যু হলে তার নিজের জীবনও কিন্তু অর্থহীন হয়ে পড়বে, বা এটা তার নিজেরই চরম দুর্ভাগ্যের বহিঃপ্রকাশ যে তার স্ত্রী মারা যাচ্ছে, সে এটা বোঝাতে চাইলো। এটা স্ত্রীর ভাগ্যে এমন লেখা আছে বলে নয়, স্ত্রীর ভাগ্য দুর্ভাগ্যজনক নয়, তারই দুর্ভাগ্য যে স্ত্রী মারা যাচ্ছে, তাই বলল না, বলো ইফ সাচ ইজ মাই, আই হেয়ার, আই সি, আই ওয়েট, আই রিমেম্বার টুয়ান, ডু ইউ রিমেম্বার দ্য ওল্ড ডেজ, ডু ইউ রিমেম্বার মাই ব্রাদার। দেখো কি হচ্ছে এখানে, বলছে আমি শুনি, আমি দেখি, আমি অপেক্ষা করি, আর আমার মনে পড়ে। দিয়ে আরশাদ বর্তমানে তার যে স্ত্রীর মৃত্যুর যন্ত্রণা, সেই যন্ত্রণার সাক্ষী থাকছে, এবং সে তার অতীতের সেই দিনগুলোর কথা মনে করতে শুরু করেছে। এবং এটাই হচ্ছে গল্পের একদম সেই টার্নিং পয়েন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা, আমি বলেছিলাম যে দুটো ন্যারেটিভ ফ্রেম রয়েছে এখানে, একটা থার্ড পার্সন, একটা ফার্স্ট পার্সন, যেখানে আমরা বাইরে কি দেখেছিলাম হোয়াইট ম্যানের জার্নি, তারপরে ভেতরে আরশাদের একটা গল্প। তাহলে এই যে একদমই একটা টার্নিং পয়েন্ট গল্পের, সেটা শুরু হচ্ছে। এই পয়েন্ট থেকে আমরা সেই অতীতের কাহিনী শুনতে পাবো আরশাদের মুখ, সে তার অতীত কাহিনী শোনাতে প্রস্তুত হচ্ছে। সে বলছে আমি শুনি, আমি দেখি, আমি অপেক্ষা করি, এবং আমার মনে পড়ে, মানে সে স্ত্রীর মৃত্যুর যন্ত্রণার সাক্ষী থাকছে আর অতীতের কাহিনী সে যেন শুরু করছে। এটা হচ্ছে গল্পের সেই টার্নিং পয়েন্ট, যেখান থেকে আমরা সেই যে ফ্রেম ন্যারেটিভ, যে ক্ষেত্রে দুটো ন্যারেটিভ পাবো, সেটার একটা প্রবেশ করছে। কি বলছে, তোমার কি মনে আছে, ডু ইউ রিমেম্বার দ্য ওল্ড ডেজ, টুয়ান, আপনার কি সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে?
আপনার কি আমার ভাইয়ের কথা মনে আছে? ডু ইউ রিমেম্বার মাই ব্রাদার? আমার সেই ভাই। আরশাদ সেই যে সাদা চামড়ার লোকটাকে তাদের অতীতের সম্পর্কের কথাটা মনে করিয়ে দিচ্ছে এবং তার ভাইয়ের কথাও সে উল্লেখ করছে, যাকে সে অতীতে ফেলে এসেছিল। এমনই একটা ঘটনা সে বলবে, আমরা দেখতে পাবো। ইয়েস সেইড দ্য হোয়াইট। তো সেই হোয়াইট ম্যান বলল, হ্যাঁ আমার মনে আছে। দ্য ম্যালাই রোজ সাডেনলি অ্যান্ড ওয়েন্ট। এরপরে হঠাৎ করে, ম্যালাই বলতে সেই আরশাদকেই বলা হচ্ছে এখানে, বোঝা গেছে? আরশাদ। আরশাদ এখানে হঠাৎ করে উঠে দাঁড়ালো এবং ভেতরে চলে গেল। দ্য আদার সিটিং স্টিল আউটসাইড। দ্য আদার বলতে সেই হোয়াইট ম্যানকে এখানে, ঠিক আছে? দ্য হোয়াইট ম্যান, সেই হোয়াইট ম্যান কিন্তু বসেই রইল ওখানে, সিটিং স্টিল আউটসাইড, সেই বাইরেই বসে রইল। কুড হেয়ার দ্য ভয়েস ইন দ্য হার্ট। এবং সে বাইরে বসেই কুঁড়ে ঘরের ভেতরের সেই কণ্ঠস্বর কিন্তু শুনতে পাচ্ছিল। মানে আরশাদ ঘরের ভেতরে তার স্ত্রী ডায়ামেলিনের সাথে কথা বলছে এবং বিলাপ করছে, যেটা বাইরে থেকে এই যে হোয়াইট ম্যান বা সাদা চামড়ার লোকটা শুনতে পাচ্ছে। মানে পরিবেশ অত্যন্ত শান্ত এবং থমথমে, যে কারণে সে যে হঠাৎ করে এইটা বলতে বলতে শুরু করতে গিয়ে গল্পটা উঠে চলে গেল এবং কুটিরের ভেতরে গিয়ে কি কথা বলছে স্ত্রীর সাথে, যে বিলাপ করছে, সেটাও শুনতে পাচ্ছে বাইরে বসে কুটিরের সেই হোয়াইট। আরশাদ কি বলছিল, মানে কুটিরের ভেতরে আরশাদের সাথে তার স্ত্রীর যে কথাটা হচ্ছে, যেটা শুনতে পাচ্ছে হোয়াইট ম্যান, সেটা কি না? আরশাদ সেইড, হেয়ার মি স্পিক। His words are succeeded by a complete silence. Oh Jamelin, he cried suddenly. দেখো কি হচ্ছে এখানে। আরশাদ বলল, আমার কথা শোনো, কথা বলো। মানে আরশাদ তার সেই মৃত্যু পথযাত্রী স্ত্রী ডায়ামেলিনকে কথা বলার জন্য আকুতি জানাচ্ছে, তার গভীর অসহায়ত্বের একটা যেন বহিঃপ্রকাশ এটা। His words were succeeded by a complete silence. এবং তার কথার পর একটা গভীর নীরবতা নেমে এলো। সাকসিডেড বাই মানে এর পরপরই, কমপ্লিট সাইলেন্স সম্পূর্ণ নীরবতা, তার কথার পরেই যেন একটা গভীর বা সম্পূর্ণ নীরবতা নেমে এলো। ও ডায়ামেলিন, হি ক্রাইড সাডেনলি। হঠাৎ সে চিৎকার করে উঠল, ও ডায়ামেলিন। মানে ডায়ামেলিন কোনো উত্তর দিচ্ছে না, নিশ্চয়ই মৃত্যুর ইঙ্গিত, তাই সে এটা চিৎকার করে উঠল। স্ত্রী উত্তর দিচ্ছিল না বা দিতে পারছিল না। স্ত্রীর নীরবতা দেখে যেন আরশাদ কান্নায় ভেঙে পড়ে তার নাম ধরে ডাকলো, ও ডায়ামেলিন, হি ক্রাইড সাডেনলি। আফটার দ্যাট ক্রাই দেয়ার ওয়াজ আ ডিপ সাই। সেই আর্তনাদটার পর একটা গভীর দীর্ঘশ্বাস শোনা গেল। ডিপ সাই, গভীর নিঃশ্বাস, মানে চিৎকার করার পর একটা গভীর নিঃশ্বাস শোনা গেল, মানে ডায়ামেলিনের শেষ নিঃশ্বাস, তার মৃত্যু নিশ্চিত। আরশাদ came out and sank down again in his old place. আরশাদ বাইরে বেরিয়ে এলো, মানে কুটিরটা থেকে, এবং তার আগের জায়গায়, সেই যে উবু হয়ে আগুনের পাশে বসেছিল হোয়াইট ম্যানের কাছে, সেখানে গিয়ে ধপাস করে আবারও বসে পড়ল। মানে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে আবার সে কুটিরে যেহেতু গিয়েছিল, সেখানে স্ত্রী মারা গেল এবং সেটার পরে সে আবারও এসে যেন প্রচণ্ড মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে আগুনের পাশে, মানে সেই হোয়াইট ম্যানের পাশে ফিরে এসে ধপাস করে বসে গেল। এই যে স্যাঙ্ক ডাউন বলেছে, স্যাঙ্ক ডাউন মানে ধপ করে বসে পড়া, মানে তার সমস্ত শক্তি যেন ভেঙে পড়েছে, বাইরে এসে আগের জায়গায় ধপ করে বসে পড়লো। ইমোশনাল কোলাপস বোঝানো হয়েছে এই যে স্যাঙ্ক ডাউন শব্দটার দ্বারা। দে স্যাট ইন সাইলেন্স বিফোর দ্য ফায়ার। দেখো, সাইলেন্স নিস্তব্ধতা, তাই না? তারা সেই আগুনের সামনে নিস্তব্ধ হয়ে বসে রইল, মানে আরশাদ এবং সেই হোয়াইট ম্যান উভয়ই তো স্তব্ধ হয়ে আগুনের দিকে তাকিয়েছিল। চারপাশে তখন ছিল কেবলই যেন শোকের ছায়া। দেয়ার ওয়াজ নো সাউন্ড উইদিন দ্য হাউস, দেয়ার ওয়াজ নো সাউন্ড নিয়ার দেম, বাট ফার অ্যাওয়ে অন দ্য লাগুন দে কুড হেয়ার দ্য ভয়েসেস অফ দ্য boatmen ringing fitful and distinct on the calm water. কি বলা হচ্ছে? দেয়ার ওয়াজ নো সাউন্ড উইদিন দ্য হাউস, ঘরের ভেতরে আর কোনো শব্দ ছিল না। দেয়ার ওয়াজ নো সাউন্ড নিয়ার দেম, তাদের আশেপাশেও কোনো শব্দ ছিল না। বাট ফার অ্যাওয়ে, কিন্তু অনেক দূরে, অন দ্য লাগুন, সেই লাগুনে, দে কুড হেয়ার দ্য ভয়েসেস, তারা শুনতে পাচ্ছিল কণ্ঠস্বর অফ দ্য বোটম্যান, সেই মাঝিদের শব্দ। রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টিংক্ট অন দ্য কাম ওয়াটার। ডিস্টিংক্ট মানে স্পষ্ট, ফিটফুল মানে অনিয়মিত, কাম মানে শান্ত, মানে অনেক দূরের সেই লাগুনে তারা শান্ত জলের ওপরে মাঝিদের
অনিয়মিত এবং স্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। অনিয়মিত কেন? দেখো, অনিয়মিত যেহেতু অনেক দূরে ছিল, মাঝে মাঝে সাউন্ডটা আসছে, মাঝে মাঝে যেন সেই যে মাঝখানে যে বাতাস, সেই বাতাসের জন্য সাউন্ডটা অফ হয়ে যাচ্ছে, তাই অনিয়মিত, কিছুটা আসছে কিছুটা কেটে যাচ্ছে। স্পষ্ট, কিন্তু যতটুকুই আসছে স্পষ্ট আসছে, মানে বাতাসের দোলাচলে কিছুটা আসছে ভেসে, কিছুটা আসছে না, তাই অনিয়মিত আর স্পষ্ট কণ্ঠস্বর। মাঝিরা সেখানে কথা বলছিল, হয়তো তাদেরটাই বোঝানো হচ্ছে যে ঘরের ভেতরে কোনো শব্দ ছিল না, তাদের আশেপাশেও কোনো শব্দ ছিল না, কিন্তু অনেক দূরে জলাভূমিতে তারা শান্ত জলের ওপরে মাঝিদের অনিয়মিত এবং স্পষ্ট একটা কণ্ঠস্বর যেন শুনতে পাচ্ছিল। মানে কাছের পরিবেশটা দেখো এতটাই নিঝুম যে আশেপাশে কোনো শব্দ নেই, কিন্তু এই যে কাছের পরিবেশ এতটা নিঝুম হলেও দূরের মাঝিদের আওয়াজ সেই স্তব্ধতাটাকে আরো বেশি করে বুঝিয়ে দিচ্ছিল, কারণ আশেপাশে একদমই স্তব্ধ, তাই দূরে যে তারা কথা বলছে সেই আওয়াজটা তাদের পাশে এসে পৌঁছচ্ছে, মানে তাদের পাশে যে এত স্তব্ধ নিঃশব্দ রয়েছে সেই পরিবেশটাকে আরো বেশি করে বোঝাচ্ছে দূরের ওই সাউন্ডটা এসে, তাই না? কারণ আশেপাশে এতটা নিস্তব্ধ না হলে তো দূরের সাউন্ড এতটা সুন্দর স্পষ্টভাবে শোনা যাবে না, তাই বলছে। দ্য ফায়ার ইন দ্য বোজ অফ দ্য সাম্পান শোন ফেইন্টলি ইন দ্য ডিস্টেন্স উইথ আ হেজি রেড গ্লো। দেখো, ফায়ার সেই আগুন, বোজ নৌকার সামনের অংশ, সাম্পান ছোট নৌকা, ফেইন্টলি অস্পষ্টভাবে, হেজি ঝাপসা, ডায়েড আউট মানে দেন ইট ডায়েড আউট, ডায়েড আউট মানে কি নিভে গেল। তাহলে ছোট নৌকার সামনের দিকে জ্বলতে থাকা আগুনটা দূরে আবছা লাল আভায় স্পষ্টভাবে জ্বলছিল, তারপর সেটা নিভে গেল। মানে দূরের সেই আলোটা নিভে যাওয়া মানে ডায়মেলিনের যে জীবনের শেষ হয়ে আসার একটা রূপক, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। সেই যে সাম্পান, সেই সাম্পানের সামনে থাকা আগুনটা দূরে যেটা ক্ষীণ আলোয় জ্বলছিল সেটাই যেন নিভে গেল, এমনটা বোঝানো হয়েছে। সরাসরি যেন ডায়ামিলিনের মৃত্যুর প্রতীক, লাইফ এক্সটিংকশন, জীবন বুঝে গেল বা নিভে গেল, সেটাই বলা হয়েছে। দ্য ভয়েসেস সিজড, দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার স্লেপড ইনভিজিবল, আনস্টিয়ারিং অ্যান্ড মিউট। It was as though there had been nothing left in the world but the glitter of stars streaming ceaseless and faint through the black stillness of the night. দেখো, the voice ceased, ceased মানে থেমে যাওয়া, তাই না? ceased মানে থেমে যাওয়া, ইনভিজিবল অদৃশ্য, আনস্টারিং স্থির, স্টারিং মানে নাড়ানো, তাই তো, আর আনস্টারিং মানে স্থির, মিউট মানে নির্বাক। তাহলে কণ্ঠস্বরগুলো মানে ওই মাঝিদের, সাম্পানের মাঝিদের কণ্ঠস্বরগুলো থেমে গেল। স্থলভাগ আর জলরাশি অদৃশ্য হয়ে যেন ঘুমিয়ে পড়ল, সব কিছু ছিল স্থির আর নির্বাক। মানে প্রকৃতি যেন একটা শোক পেয়েছে, প্রকৃতিও আরশাদের শোকের সাথে যেন মিশে গিয়ে একদমই শান্ত হয়ে গেছে, এটা বোঝানো হচ্ছে, যেন প্রকৃতিও আরশাদের সঙ্গী, সেটাই এক্ষেত্রে মিন করা হচ্ছে। It was as though there had been nothing left in the world but the glitter of stars, glitter ঝিকমিক, স্ট্রিমিং মানে কি প্রবাহিত হওয়া, সিজলেস অবিরাম, ভেইন বৃথা, আর স্টিলনেস নিস্তব্ধতা। তো মনে হচ্ছিল যেন পৃথিবীতে ওই কালচে নিস্তব্ধ রাতের বুক চিরে ঝরতে থাকা সেই নক্ষত্রের অবিরাম এবং অর্থহীন ঝিকিমিকি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই যে ইট ওয়াজ অ্যাজ দো দেয়ার হ্যাড বিন নাথিং, যেন কিছুই আর নেই, দেয়ার মানে সেখানে, এই যে ইট ওয়াজ অ্যাজ দো দেয়ার হ্যাড বিন নাথিং লেফট ইন দ্য ওয়ার্ল্ড, যে মনে হচ্ছিল পৃথিবীতে আর যেন কোনো কিছুই অবশিষ্ট নেই, বাট দ্য গ্লিটার অফ স্টার্স, সেই যে নক্ষত্রদের অবিরাম ঝিকিমিকি, এই যে স্ট্রিমিং সিজলেস, সিজলেস মানে অবিরাম, স্ট্রিমিং, স্ট্রিমিং মানে হচ্ছে সেই প্রবাহিত হওয়া, ভেইন বৃথা। তাহলে সেই যে নক্ষত্রদের বৃথা অবিরাম প্রবাহিত হওয়া, সেই যে বা জ্বলতে থাকা সেই যে উজ্জ্বলতা মানে ঝিকমিক করা, এটা ছাড়া যেন আর পৃথিবীতে কিছু অবশিষ্ট নেই। থ্রু দ্য ব্ল্যাক স্টিলনেস অফ দ্য নাইট, রাতের এই কালো নিস্তব্ধ অন্ধকারের মধ্যে সেই যে আকাশের তারার অবিরাম ব্যর্থ
ঝিকমিক করা ছাড়াই পৃথিবীতে আর অবশিষ্ট কিছু নেই। মানে আরশাদের কাছে এখন জগতের সব সৌন্দর্যই যেন মূল্যহীন, সেটাই মনে হচ্ছে। মানে ডায়ামেলিনের মৃত্যু আরশাদের সম্পূর্ণ মানসিক ভাঙন, আর প্রকৃতির সঙ্গে মানুষের আবেগের যেন এখানে মিল পাওয়া গিয়েছে। এরপরে দেখো কি বলা হচ্ছে, দ্য হোয়াইট ম্যান গেজড স্ট্রেইট বিফোর হিম ইনটু দ্য ডার্কনেস উইথ ওয়াইড ওপেন আইজ। দ্য ফিয়ার অ্যান্ড fascination, the inspiration and the wonder of death near, unavoidable and unseen, soothed the unrest of his race, and stirred the most indistinct, the most intimate of his thoughts. কি বলা হচ্ছে, the white man gazed straight before him into the darkness with wide open. Gazed, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, darkness অন্ধকার, wide open যেন বিস্ফোরিত। তাহলে সেই সাদা লোকটা বড় বড় চোখে সামনের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হোয়াইট ম্যান। আরশাদের কাহিনী শোনার পর তার পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই সাদা চামড়ার লোকটা গভীর চিন্তায় মগ্ন হয়ে অন্ধকারের দিকেই তাকিয়ে আছে। তারপরে দেখো, দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, ফিয়ার ভয়, ফ্যাসিনেশন আকর্ষণ বা মোহ, আনঅ্যাভয়েডেবল মানে যেটা অনিবার্য, আনসিন অদৃশ্য। বলা হচ্ছে মৃত্যুর ভয় আর মোহ, অনুপ্রেরণা আর বিস্ময়, যে মৃত্যু একদম কাছে, যা অনিবার্য এবং অদৃশ্য। এই যে দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, দ্য ইন্সপিরেশন অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ ডেথ, মৃত্যুর ভয়, মৃত্যুর যে মোহ, মৃত্যুর যে ইন্সপিরেশন অনুপ্রেরণা আর বিস্ময়। তাহলে বলা হচ্ছে দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, ভয় এবং মোহ, দ্য ইন্সপিরেশন অনুপ্রেরণা অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ ডেথ, ভয়ের যে একটা বিস্ময়, কিসের না, অফ ডেথ নিয়ে, আর মৃত্যু যে একদম কাছে, আনঅ্যাভয়েডেবল অনিবার্য, অ্যান্ড আনসিন এবং অদৃশ্য, শুড দ্য আনরেস্ট অফ হিজ রেস, শুড মানে শান্ত করা, আনরেস্ট অশান্তি, অফ হিজ রেস, অ্যান্ড স্টার্ট দ্য মোস্ট ইনডিস্টিংক্ট অস্পষ্ট, ইন্টিমেট অন্তরঙ্গ ব্যক্তিগত যেটা, অফ হিজ থটস, মানে মৃত্যুর ভয় আর মোহ, অনুপ্রেরণার বিস্ময়, যে মৃত্যু একদমই কাছে, যা অনিবার্য এবং যা অদৃশ্য, তা তার জাতির অশান্তিকে শান্ত করল এবং তার মনের সবচেয়ে অস্পষ্ট এবং গভীর ব্যক্তিগত ভাবনাগুলোকে নাড়িয়ে দিল। মানে আরশাদের স্ত্রীর যে মৃত্যু, আসন্ন মৃত্যুকে কেন্দ্র করে সেই হোয়াইট ম্যানের মনের মধ্যে যে বিভিন্ন মিশ্র অনুভূতি মৃত্যু সম্পর্কে সৃষ্টি হলো, সেটাই এখানে বলা হচ্ছে। এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির এই গম্ভীর রূপটা এবং মৃত্যুর পরিবেশটা, সেই যে হোয়াইট ম্যান, তার সভ্য সমাজের ব্যস্ততাটাকেও যেন ভুলিয়ে দিয়ে তাকে জীবনের একটা গভীর সত্য নিয়ে ভাবতে বাধ্য করলো। এই যে বলেছে রেস, আনরেস্ট অফ হিজ রেস, মানে মনুষ্য জাতি, এখানে মনুষ্য জাতির কথা বলা হয়েছে এখানে। এই যে রেস মানে সে তো সভ্য সমাজের অন্তর্গত, তো বলা হচ্ছে তারও সভ্য সমাজের ব্যস্ততাটাকে ভুলিয়ে দিয়ে এই যে মৃত্যুর পরিবেশ তাকে জীবনের গভীর সত্য নিয়ে ভাবতে যেন বাধ্য করেছে। দ্য এভার রেডি সাসপেশন অফ ইভিল, দ্য নয়িং সাসপেশন দ্যাট লার্কস অন আওয়ার হার্টস, flowed out into the stillness around him. সাসপিশিয়ান মানে সন্দেহ, ইভিল অশুভ, নয়িং কুরে কুরে খাওয়া, লার্ক লুকিয়ে থাকা। বলেছে অশুভের প্রতি চিরকালীনই একটা সন্দেহ, যে সন্দেহ আমাদের হৃদয়ে যেন ঘাপটি মেরে থাকে, সেই সন্দেহটা আমাদের হৃদয়ে ঘাপটি মেরে থেকে আমাদেরকে যেন কুরে কুরে খায়, সেটা যেন তার চারপাশের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়েছে এখন। মানে মানুষের মনে যে সুপ্ত ভয় বা সন্দেহ থাকে, এই যে নিঝুম পরিবেশ চারপাশে, সেই পরিবেশে যেন মানুষের ওই মনের সুপ্ত ভয়টাই যেন আরো প্রকট হয়ে উঠেছে, সেটাই বলা হচ্ছে। নয়িং কুড়ে কুড়ে খাওয়া, লার্ক লুকিয়ে থাকা, যে কুড়ে কুড়ে খাওয়ার সন্দেহ আমাদের হৃদয়ে লুকিয়ে থাকে, ফ্লড আউট ইনটু দ্য স্টিলনেস অ্যারাউন্ড হিম, তা চারপাশের নীরবতার মধ্যে ছড়িয়ে পড়ল। ইনটু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম, অ্যান্ড মেড ইট অ্যাপিয়ার untrustworthy and infamous, like the placid and impenetrable mask of an unjustifiable violence. Into the stillness profound, profound মানে কি গভীর, তাই তো, আর ডাম মানে বোবা বা নির্বাক, আনট্রাস্টওয়ার্দি মানে হচ্ছে অবিশ্বাস্য, প্লাসিড মানে শান্ত,
ইমপেনেট্রেবল দুর্ভেদ্য, আনজাস্টিফিয়েবল মানে অমার্জনীয়, ইন্টু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম সেই গভীর এবং নির্বাক নিস্তব্ধতার মাঝে, অ্যান্ড মেড ইট অ্যাপিয়ার আনট্রাস্টওয়ার্দি যা পরিবেশটাকে অবিশ্বাস্য, অ্যান্ড ইনফেমাস এবং কুখ্যাত করে তুলল, লাইক দ্য প্লাসিড অ্যান্ড ইমপেনেট্রেবল মাস্ক যেন কোনো একটা অমার্জনীয় সহিংসতার শান্ত এবং দুর্ভেদ্য মুখোশ, এই যে অফ অ্যান আনজাস্টিফিয়েবল ভায়োলেন্স, অমার্জনীয় সেই গভীর এবং নির্বাক নিস্তব্ধতার মাঝে যেটা পরিবেশটাকে অবিশ্বাস্য কুখ্যাত করে তুলল, যেন কোনো এক অমার্জনীয় সহিংসতার শান্ত এবং দুর্ভেদ্য মুখোশ ওই পরিবেশটা, মানে চারপাশের এই যে স্বাভাবিক নিস্তব্ধতা সেই হোয়াইট ম্যানের কাছে রহস্যময় হয়ে উঠল, ভীতিকর মনে হচ্ছে এখন, যেন এর আড়ালে বড় কোনো অঘটন বা কোনো হিংসা লুকিয়ে আছে, সেটাই বলা হচ্ছে এখানে। ইন দ্যাট ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স, ফ্লিটিং মানে ক্ষণস্থায়ী, পাওয়ারফুল ক্ষমতাশালী ডিস্টারবেন্স বিশৃঙ্খলা, অফ হিজ বিং দ্য আর্থ enfolded in the starlight peace became a shadowy country of inhuman strife, a battlefield of phantoms terrible and charming, august or ignoble, struggling ardently for the possession of our helpless hearts. In the fleeting and powerful disturbance, তার সত্তার সেই ক্ষণস্থায়ী অথচ শক্তিশালী সেই বিশৃঙ্খলা বা আলোড়নে কি হলো, নক্ষত্রের আলোয় মোড়ানো শান্ত পৃথিবীটা অমানবিক সংগ্রামের একটা যেন ছায়াময় দেশে রূপান্তরিত হলো বা পরিণত হলো। আ ব্যাটলফিল্ড অফ ফ্যান্টমস, ফ্যান্টমস হচ্ছে কি প্রেতাত্মা বা ছায়া, চার্মিং আমরা জানি মোহময়, অগাস্ট মহিমান্বিত, ইগনোবল হীন, আর আর্ডেন্টলি মানে ব্যগ্রভাবে, মানে ভয়াবহ অথচ মোহময়, মহিমান্বিত বা মহিমাহীন, সব প্রেতাত্মাদের একটা রণক্ষেত্র যেন সেটা, যারা আমাদের অসহায় হৃদয়ের অধিকার পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যেন লড়াই করছে, মানে এখানে মানুষের মনের ভেতরকার সেই ভালো এবং মন্দ বা খারাপের চিরন্তন সেই যে লড়াই, সেই যে অলৌকিক এবং সেই যে ছায়াময় যুদ্ধের সাথে যেন তুলনা করা হচ্ছে, মানে সেই যে ক্ষণস্থায়ী এবং শক্তিশালী মানসিক আলোড়নে পৃথিবী যেন একটা অদ্ভুত অমানবিক সংঘর্ষের দেশ হয়ে উঠল, একটা ভুতুড়ে যুদ্ধক্ষেত্র হয়ে উঠল, যেটা ভয়ঙ্কর আবার আকর্ষণীয়, মহৎ আবার নীচ, যেগুলো আমাদের অসহায় হৃদয়কে দখল করার জন্য যেন লড়াই করছে। An unquiet and mysterious country of inextinguishable desire and fears, দেখো আনকোয়াইট অশান্ত, ইনএক্সটিংগুইশেবল, এক্সটিংগুইশেবল, ইনএক্সটিংগুইশেবল মানে অদম্য, আর ডিজায়ার আকাঙ্ক্ষা, অদম্য আকাঙ্ক্ষা আর ভয়ের একটা অশান্ত এবং রহস্যময় দেশ, যেখানে অমর আকাঙ্ক্ষা এবং ভয় চিরকালই যেন জ্বলতে থাকে, যেন কখনোই সেগুলো শেষ হয় না, মানে মানুষের মন একটা রহস্যময় স্থান, যেখানে অফুরন্ত চাওয়া থাকে আর পাওয়ার ভয়ও যেন সবসময় সেখানে সেটা কাজ করে, সেটাই বলা হচ্ছে যে মানুষের মন আসলে একটা রহস্যময় স্থান, কারণ এই সব কিছুই হোয়াইট ম্যানের সেই মনেই ঘটছে, তাই না? তাই মানুষের মন আসলে রহস্যময় একটা স্থান, যেখানে অফুরন্ত চাওয়া আর পাওয়ার ভয় সবসময় যেন কাজ করে, এগুলো যেন শেষই হয় না সেখানে, মানে বাইরের অন্ধকারের চেয়ে পরিবেশটা এখন যে পরিমাণ নিস্তব্ধ অন্ধকার, তার চেয়েও মানুষের মনের অন্ধকার অনেকটাই বেশি গভীর, সেটাই যেন এখানে লেখক বোঝাতে চেয়েছেন। বোঝা গেছে তো? এই ছিল দ্য লাগুনের পার্ট 6। আশা করছি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে লাগুনের পার্ট 7 নিয়ে এর পরবর্তী ক্লাসে।